বলুন তো কেমন আছেন? আপনারও কি আছি। হাসফাস লাগে? না, আমি ব্যক্তিগতভাবে হাসপাশে নাই। আমি যেকোনো পরিস্থিতিতে মোকাবেলায় প্রস্তুত। এটা আমার বলতে আপনাকে পারেন। কল্লা কাটার হুমকি দিয়েছে। আপনি হুম? এখনো কিভাবে বেঁচে আছেন, আপনি এখনো কিভাবে জিন্দা আছেন, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি খুব লম্ফ-ঝম্প, হ্যাঁ? আবার দেখেন, আওয়ামী লীগের লোকেরাও আপনার বিরুদ্ধে খুব উত্তাল, সোচ্চার। হাসফাস না করে কিভাবে? আমি তো এত দূর থেকে আপনাকে দেখে হাসফাস বোধ করি। এটা আমার বহু পুরনো ললাটে আছে আরকি। বাংলাদেশে সাংবাদিকতা করতে হলে যে এক ধরনের দালাল থাকতে হয়। সাংবাদিকতা না, যেকোনো ইয়েতেই। আমার মনে হয় যে এক ধরনের পক্ষপাতিত্ব দালাল থাকতে হয়। আপনি যে সময় যে সরকার থাকবে, তাদের হন বা বিরোধী হন, দালাল থাকলে মাঝে, মাঝে ৫ বছর পরে বা ১০ বছর পরে কখনো যদি একটু বেশি সময় লাগে, আপনার ভাগ্য একবার না একবার ফিরে যাবে। আর মাঝখান দিয়ে ওই সময় যেগুলো কামাই করবেন ওগুলো দিয়ে খাবেন। আপনার কিন্তু তো ভাগ্য দুর্ভাগ্য ছিল না। আপনাকে নাই, সেই ওইটা হচ্ছে ৯১ সাল থেকে দেখি। কিন্তু আপনার ভাগ্য না, আমার খারাপও ভাগ্য না। খুলে নাই। আমাকে আজকে বলতেছে যে, "আপনি এন্টি এস্টাবলিশমেন্ট থাকেন কেন? আপনি সরকার বিরোধী থাকেন কেন? আপনার এইটা অনেক খারাপ রোগ। আপনি সরকারের সাথে আপনার সম্পর্ক কেন খারাপ থাকবে?" আমি বলি, "না রে ভাই, আমার সাথে সরকারের সম্পর্ক খারাপ আমি এটা মনে করি না। সরকারের সমালোচনা করলে যদি খারাপ হয়, তো তাহলে তো এই দেশে থাকতেই পারবো না। আমি তো সমালোচনা আমার জ্ঞাতসারে আমি যদি এরশাদ আমলের কথা বলি, যখন লেখালেখি শুরু করেছি, তখনও এরশাদের সমালোচনা করেছি। কই আমাকে তো জেলে নেয় নাই কেউ। আমি খালেদা জিয়ার আমলে আপনি সহকর্মী ছিলেন আমার। ওই সময়ও আমরা এটা সমালোচনা করছি প্রচুরভাবে। তারপরে আমরা ওই যে শেখ হাসিনার আমলেও সমালোচনা করেছি। এখন সমালোচনা করতে এসে একটা মানে ইয়েতে হয়ে গেছি। মানে এটা কি বলে? বিরূপ পরিস্থিতির মধ্যে হয়েছে। এখন সমালোচনা করলে আসলে কে যে আপনাকে হুমকি দিচ্ছে সেটাই বুঝতেছি না। কার যে সরকার এটাই বুঝতেছি না। একদিক দিয়ে বিএনপি হুমকি দেয়, একদিক দিয়ে জামাত হুমকি দেয়। সরাসরি না দিলেও জামাতের টোকাই কিছু আছে ওরা হুমকি দেয়। জামাতের সেন্ট্রাল লিডাররা আমি বলব না যে এরা কেউ আমাকে কোনদিন কোনো কিছু বলেছে। তাদের অনেকের সাথে আমার সুসম্পর্ক। কিন্তু কিছু টোকাই তো আছে এরা হুমকি দেয়। বিএনপিরও একই কথা বলব। আমার কথা হচ্ছে যে এনসিপির কত তরুণ নেতাদের সাথে আমার পরিচয় আছে। কিন্তু এই লা এস এই যে ৩০ তারিখে প্রোফাইল লাল করা, তারপরে ৩ তারিখে গিয়ে শহীদ মিনারে একটা ছবি তুইলা ওইটারে সিল মাইরা যে বিরাট বিপ্লবী হয়ে গেছে যারা, সারা জুলাই মাসে কিছুই করে নাই। এমন বিপ্লবীরা, এদের যন্ত্রণায় বাঁচতেছি না। এই বিপ্লবীরাই জুলাই মাসে আমার অনেক স্ট্যাটাস শেয়ার করেছে। আমি জুলাইতে কিছুই করি নাই। ওরাই আমার জুলাই স্ট্যাটাস শেয়ার করেছে। ভাই আনিস ভাই লিখেছে। আর এখন এরা বিরাট বিপ্লবী। ৩০ তারিখে সারা জুলাইতে যে ছাত্র হত্যা হয়েছিল, এত আন্দোলন হয়েছিল, সেখানে যে সমঝোতা হচ্ছে না, এটা নিয়ে তাদের কোনো টু শব্দ নাই। সরকারের ব্যর্থতা, সরকার যে একটা আন্দোলনকে কিভাবে যারা অ্যাক্টিভিস্ট ছিল, যারা এই আন্দোলনিস্ট ছিল, তাদেরকে দমন নিপীড়ন না গিয়ে তাদের সাথে আলোচনা করে কিভাবে সমাধান করবে, একটা শব্দ লেখে নেই। সেই ব্যক্তিগুলা ৩০ তারিখে আইসা প্রোফাইল লাল করছে, ৩ তারিখে আইসা শহীদ মিনারে একটা ছবি তুলছে, এখনো পর্যন্ত সেটা ঝুলায় রাখছে। পাবলিকরে বুঝানো যে আমরা কত বিপ্লবী ছিলাম। এদের যন্ত্রণায় বাঁচতেছি না। এরা এত মূর্খ। এরা বলে যে আপনি সরকারের সমালোচনা করছেন কেন? সরকারের তরফ থেকে আমি এখনো পর্যন্ত সরকারের কাউকে বলে নাই যে আনিস আলমগীর আপনি আমাদের কেন সমালোচনা করছেন? ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমার সমালোচনা করতে পারবেন। আপনি বলবেন যে এখন বা আমিও বলব যে মব তো লাগিয়ে দিয়েছে। মব তো আছে। এই মবকে তো উনি প্রিভেন্ট করছেন না। সেটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি তো কাউকে বলেন নাই যে তুমি বলতে পারবে না। আহা! ওনে এখন বলতে হবে কেন? ওনার পেটোয়া বাহিনী আছে, ওনার লাঠিয়াল বাহিনী আছে, ওনার মব আছে। ওনার বলতে হবে কেন? ওই ভাই জামাতেরও আমি তো যে আপনার আমি সঙ্গে তো সুসম্পর্ক কিন্তু অন্যদিকে তাদের পক্ষে যারা কাজ করে তারা আপনাকে ঝালাই করবে। তারা আপনাকে না মব আমি করবে। আমি শোনেন তারা আমি তো আপনার পেটুয়া সঙ্গে বাহিনী করতে হবে। আমি পেটুয়া বাহিনী উন্নত দেখছি না। আমি তো দেখতেছি বিএনপি, জামাত সব দলেরই আছে। এখন সবাই তো যারা টুটি একটা চেপে কল্লা ধরতে ফেলতে যাচ্ছে। চেয়েছে তারা কার? হুম। তো সব এরা তারা তো বিএনপির না। ওদেরই। না তো তারা যে ডক্টর ইউনূসের পক্ষে আছে তা তো না। না এক তারা তো ইডিয়েট রসুনের কোয়া। তারা তো সব রসুনের কোয়া এক জায়গাতে। আপনি সেপারেট করছেন কেন? এরা আপনি এক অর্থে বলতে পারেন যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী। হুম। মুক্তিযুদ্ধ বিরোধী যে লোকগুলা এরা যখন বঙ্গবন্ধু শব্দকে উচ্চারণ করবে, কেউ যদি আ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে ওরা ধরেই নিবে যে এটা আওয়ামী লীগ। এত মূর্খতা নিয়ে এরা এভাবে আছে এবং এরা যে হুমকি দিচ্ছে যে
আপনি তো আওয়ামী লীগের পক্ষে বলেছেন। আমি কোন সময় আওয়ামী লীগের পক্ষে কি বললাম জানি না। ইনক্লুসিভ ইলেকশন চাওয়াটা নাকি আওয়ামী লীগের পক্ষে বলা। আরে মূর্খরা, ইনক্লুসিভ ইলেকশনের কথা এই জন্য বলছি যে অন্তত তুই এরপর ইলেকশনে দেখবি যে ইনক্লুসিভ আর ইলেকশনের কথা কি বলে। আওয়ামী লীগের পক্ষে বললেই বা কি? এটা তো মানুষের স্বাধীনতা। আমি আওয়ামী লীগ করব কি করব না, আওয়ামী লীগের পক্ষে বলবো কি বলবো না, এটা তো ব্যক্তির স্বাধীনতা। তারা কে না নমিনেট করার, তারা কে ডিক্টেট করার, তারা কে যে শিখিয়ে দেয়ার যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না। না ও যে সেটা না, সেটা আপনার একটা ভালো যুক্তি যে আওয়ামী লীগের পক্ষে বললো ওরা বলার কে, কারণ তুই নিজে কে, তুই নিজে তো একটা দলের সাপোর্ট করছিস, তুমি তোমার মতো করো ভাই। ওয়াই ইউ আর তুই বদারিং মি? নিজে তো একটা দলের সাপোর্ট করছিস, তুই নিজে হয়তো যে রিফাইন্ড রাজাকার, তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি আজ ভালো বলছেন পর্যন্ত তো, রিফাইন্ড রাজাকার। রিফাইন্ড হ্যাঁ, রাজাকার, এটা ভালো বলছেন তো। না ও বলছে আমাকে, আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগের। তা আমি আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না, কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার সেটা তো আমি বলছি না, তোর কেন মাথা ব্যথা? হইলাম আমি রিফাইন্ড আওয়ামী লীগের, কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয় এবং তখন আপনার গা জ্বলবে, আপনি মনে করেন যে আপনি বলেন যে আপনি আক্রমণ করেন, আক্রমণ না করবো কেন? আমি আওয়ামী লীগ কেন হতে যাব? আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আমি হয়ে গেলাম আমি। তাই এখন এর জন্য এই সরকার যদি বিএনপি থাকতো, বিএনপি কে হটিয়ে আসতো, তাহলে তো এটা বিএনপির পক্ষে যেত। আমরা যখন 1-11 সরকারের সমালোচনা করেছিলাম সেটা তো বিএনপির পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। তো তখন তখন কি ছিল? মূল কথা আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনূসের নামে এই মূর্খতা ছড়াচ্ছে, সাংবাদিকদের কথা বলা বন্ধ করো, মুখ বন্ধ করো, ইনক্লুডিং মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারা মনে করছে যে দীপু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছে, বউ জামাই টকশো। বউ আর জামাই দুইজন একসঙ্গে এক সুরে কথা বলবে, এই মানে এটাকে আরো কি বলবো, মানে এগুলো উচ্চারণ করা যাবে না এরকম শব্দ এখানে, যে সম, তুমি আর আমি, আমরা দুইজনই একই রকম কথা বলে যাব, একটা আধা ঘন্টা 1 ঘন্টার একটা শো করে যাব, কেউ কারোর সহমত সাথে ভাই, সহমত ভাই, সহমত সহমত ভাই। ভাই। হ্যাঁ, তো এই করে করে যদি টক শো হয়, তো এখানে ভিন্ন মতের কোনো জায়গা থাকতে পারবে না। এই আমি বারবার বলছি, যে মূর্খগুলো এটা সমালোচনা করছে তারা ভাবছে না যে এই যে আনিস আলমগীর যে সরকারের সমালোচনা করছে, এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন, আমি দীপু ভাই বলবো বা আরো আরো কারো যদি নাম হয় আপনার মনে আসলে এগুলো বলেন, তো এরা যে সমালোচনা করছে এটা তো এর ক্রেডিট তো এই ডক্টর ইউনূস সরকারের ইয়েতে পাচ্ছে। কারণ ডক্টর ইউনূস দেখাতে পারবে, দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক, তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি। তার মানে কি আমার সহনশীলতা কোথায়? আমি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি কিনা, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি না, সেটা তো তুমি আনিস আলমগীর দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি তো মোস্তফা মাসুদ কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি আরো 2-4 জন যাদের নাম ওর নাম বলতে পারো। তো তাহলে তোরা কেন সমালোচনা করছিস? তোদের কেন জ্বলতেছে? ভাই তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনূসের? ডক্টর ইউনূসকে তো আনিস ভাই, সবাই আসছে। আপনি তো আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের সমালোচনা করতেন। আপনার কি তখন কোনো এরকম কল্লা ফেলে দেওয়ার হুমকি ধামকি পেতে হয়েছিল? কল্লা ফেলে দেওয়ার হুমকি দেয় নাই, কিন্তু ওরও বিশ্রীভাবে আক্রমণ করতো, কারণ তারা তখন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ দেখাতো। আপনি সেটা বলছেন, ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর প্রথম 6 মাস, যে ডক্টর ইউনূসের 6 মাস যেদিন পূর্ণ হয়েছে সেদিন আমি এবং আব্দুল নূর তুষার একটা টক শো করেছিলাম যে আমরা এখন ওনার সমালোচনা করতে পারি, কারণ 6 মাস আমরা ওনাকে দেখেছি। একজন শাসকের জন্য 6 মাস এনাফ টাইম, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে এই শোটা, যে আমরা এখন তার সমালোচনা করতে পারি, আমাদের একটা ভ্যালিড রিজন আছে। এর আগে আমরা সমালোচনা উনি করছে কিনা আমার খেয়াল নাই, পার্সোনালি আমি করি নাই। আমি কেন করি নাই? আমাকে যে আক্রমণ করতো এবং আমি যে শেখ হাসিনার সমালোচনা তখনও করছি যে ওনার স্টেপস গুলো ঠিক ছিল না, সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে, আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না, এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তারা ভুল করেছে, এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপার গুলো শেখ হাসিনার দলে আছে, এগুলোকে উনি কিন্তু ত্যাগ করেন নাই। এগুলো যখন সমালোচনা করছি তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক প্রশংসা করে, যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন, আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, কিন্তু আমি যখন ওদের দলের সমালোচনা করেছি তখন কিন্তু আমাকে বিশ্রী ভাষায় লাল বদর অমুক তমুক গালাগালি করেছে, এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ড লিস্টে সেরকম লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুকে স্ট্যাটাস লিখতে,
এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল, সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, কিন্তু ডট ডট ডট, তো ওই মানে প্লট অমুকের পেয়েছিলেন নাকি? পুত, শেখ হাসিনার আমলে প্লট পেয়েছিলেন নাকি? ওইটাই বলতেছি, ডট 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 অমুকের পুত, যে প্লটটা কোথায় দিয়েছিল, ফ্ল্যাটটা কোথায় দিয়েছিল, সেটা আমাকে একটু দেখা, তাহলে আমি আমিও কিন্তু প্লট পাই নাই। তারপরে তোদের আমারও তো তোদের বিরাট নেত্রী বড় যে আওয়ামী লীগের দালাল তোদের বলে। নেত্রী যে তোদের নেত্রী যে চোর বাটপার কতগুলোকে নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করেছে, কোনোদিন দেখেছিলি তার পয়সায় তার তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি? দেখছিস? কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? আনিস আলমগীর তো সেটা করে না। তোরা গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস, তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে, তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম, ও বোধহয় গোলাম, ও কেন বা ও গোলাম নয় কেন, সেটাই তোর মাথা ব্যথা। তো আমি আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না পড়ি না, আমি প্রাইভেট পার্সন, আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার? আমার দরকার হচ্ছে সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে, কারণ তার সমালোচনা করব আমি, কারণ এই জন্যই করবো যে তার ভুল ত্রুটি আমার জীবনে প্রতিফলিত হচ্ছে, আমার রাষ্ট্রে প্রতিফলিত হচ্ছে, আমার আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে। তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে। ডক্টর ইউনূসের যদি আমি সমালোচনা করে থাকি, সেটা আমার সাংবিধানিক অধিকার, সেটা আমার ব্যক্তিগত অধিকার, সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে। তুই কে? আমি সমালোচনা করবো কি না করবো তোর থেকে কেন আমি জেনে নিতে হবে? আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমি করেছি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, তার গোয়াতর্মী যদি কিছু থাকে সেই তারও সমালোচনা করব, তার ভুল ত্রুটি থাকলে করব। কিন্তু আমি শেখ হাসিনা তো এখন অপ্রাসঙ্গিক, আমি কেন তাকে টেনে আনবো বারবার? এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনূস, এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করব। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা, এরাই হচ্ছে আসল শয়তান। এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না, এই গত 16 বছর কথা বলতে পারে নাই। তো কথা বলা মানে কি? কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার গালাগালি করা? কথা বলা মানে বিদেশ থেকে বড় বড় লেকচার দিয়ে ইউনুসকে গালাগালি করা? কথা বলা মানে কি? কথা বলার মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা। তো এবং কথা বলছে কেন, এখন কেন কথা বলছে, এবং ওকে জেলে দিয়ে দাও। তো এদের মানসিকতা পরিবর্তন কে করবে? ডক্টর ইউনূস তো আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না, এরা তো ইনহেরিট ঝামেলায় আছে। আমি ডক্টর ইউনূসকে তো শুধু দায়ী করব না এই জন্য যে উনি প্রিভেন্ট করছেন না, কারণ উনি, আমি মবের জন্য ওনাকে দায়ী করছি, কিন্তু এটাও তো সত্য, মব তো 3-4 দলেরই রয়ে গেছে, মব উনি কোন মবকে সামাল দেবেন? কিন্তু ওনার একটা নীতি প্রথম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মব সহ্য করব না, ইনক্লুডিং 32। উনি 32 দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন, তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে। টোকাই, সব টোকাই মনে করে যে ডক্টর ইউনূস তো আমার সরকার, আমার যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে। ভেরি রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী লীগ এমপির বাসা থেকে কয়েকজনকে ধরেছে, তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে, যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না, সরকারও এদেরকে ধরতে পারে। তো আমি সার্বিকভাবে বলবো যে আমি কথা বলার অধিকার সরকার থেকে আমার খর্ব হয়নি, কথা বলার অধিকার সরকার রাখুক, আমি তাদেরকে এটাই বলবো, এই জন্যই বলবো যে সরকার নিজেই এই সার্টিফিকেট বিক্রি করতে পারবে। কিন্তু তাও আমার মনে হয় কি আপনি একটু একটু সরকারকে ছাড় দিয়ে আর কি বলতেছেন। বুঝছি আপনি বাংলাদেশে আছেন না অনেক না 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 আমার শুনেন, আমরা সাংবাদিকদেরও এক ধরনের ইয়ে আছে যে সরকার মানে তার সমগ্র কিছু সমালোচনা কেন করবে? সে যদি ভালো কাজ করে, করবো না কেন? সরকার এই পর্যন্ত কোন না, না, আনিস মিডিয়াকে ভাই, বলেছে, না আমাকে শেষ আনিস করতে ভাই, দেন, সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে যে অমুক সাংবাদিকদের চাকরিচ্যুত করো? সরকার এই নওয়াব কয়দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে এটা কি যে সরকার এতজন, কোনোদিনও বলে নাকি? আনিস ভাই, আপনি কি কথা বলতেছেন এটা? সরকার কি কোনোদিনও বলে যে আনিস আলমগীর বা সুলতানা রহমানকে চাকরিচ্যুত করো? এটা কি সরকার কোনোদিনও পরে বলে বলে নাকি? তার বলে শেখ মেসেঞ্জার, হাসিনার নো, আমলে নো, নো, শোনেন, তার শেখ হাসিনার আমলে বলেছে, মেকানিজম দিয়ে শেখ সে হাসিনার চাকরিচ্যুত আমলে করে। বলেছে, বিশেষ বাহিনী বলেছে এই লোককে চাকরি তাইলে করতে দেবে তাইলে না। আপনি যে ২ টা আমাকে টেলিভিশন বলেছে, চ্যানেলের ২ টা আমাকে বলেছে, সাংবাদিকের চাকরি গেল। সুলতানা আপনি তাইলে কথা শুনতেছেন না, নিজে নিজে বললে হবে না। আনিস ভাই, না, 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 আমাকে আমাকে বাধ্য করা হয়েছিল বিএনপির আমলে, 91-এর যে বিএনপির আমল, তখন আমি চ্যানেল আইতে রিপোর্ট করতাম। আমার একটা রিপোর্টের জন্য বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে আনিস আলমগীর চাকরি করতে পারবে না। শেখ হাসিনার আমলও সেরকম ভাবে বলা হয়েছে, বহু লোকের চাকরি খাওয়া হয়েছে।
আপনি এটা বললে হবে না। আপনি ইউনূসের সমালোচনা করছেন, শোনেন, আপনি ইউনূসের সমালোচনা করছেন, কিন্তু আপনাকে তথ্য জেনে করতে হবে। এই পর্যন্ত কোনো একটা ব্যক্তিকে, আনিস ভাই শুনেন শুনেন আগে শুনেন, আপনি কেন বলছেন এই সরকার কাউকে চাকরিচ্যুত করেনি? আপনি মিজানের কথা ভুলে গেছেন। আরো একটা ছেলে, আমার নাম মনে আসতেছে না, এই যে সাংস্কৃতিক উপদেষ্টা, হ্যাঁ কি নাম, সাংস্কৃতিক উপদেষ্টার নাম কি, নাটকের ফারুকির ফারুকিকে প্রশ্ন করে দুইজন সাংবাদিকের চাকরি গেল না? আপনি কেন বলেন এই সরকার চাকরিচ্যুত করেনি? ওকে, তাহলে সে কাহিনী শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন। জি, ফারুকিকে প্রশ্ন করার জন্য কোনো একটা টেলিভিশনকে, দুইটা বা তিনটা টেলিভিশনকে হুমকি দেওয়া হয়েছে, তোমাদের এই সাংবাদিকদের আমরা এই চাকরিচ্যুত যদি না করো আমরা টেলিভিশন আক্রমণ করব। সরকারকে আপনি তখন দায়ী করতে পারতেন যখন ওই মব ওই টেলিভিশনে গিয়েছে, সরকার প্রিভেন্ট করে নাই। মব যাওয়ার আগেই মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করেছে। মালিক পক্ষের, আপনি বলবেন দেখি না চোরে কি করে, ওই যে মালিক হয়ে বসে থেকে দেখবেন যে চোর কি করে। তো যে টেলিভিশন চ্যানেলের মালিক, তার যদি মব এসে ভাঙচুর করে, তারপর সরকার বললো আচ্ছা ঠিক আছে তোমরা চাকরি, মানে এদেরকে ধরলাম। ওকে ইউ হ্যাভ পয়েন্ট, বাট এট দ্য সেম টাইম আপনি প্রথম আলো দেখেন, প্রথম আলো তো আক্রমণ করতে গিয়েছিল, ডেইলি স্টার আক্রমণ করতে গিয়েছিল, মব, সরকার কি প্রিভেন্ট করে নাই? সরকার যদি সেখানে আর্মি বা না দিত, প্রথম আলো কি রাখতো? প্রথম আলোকে ভাঙতো না? ও আপনি আপনি আনিস ভাই ধরেন শেখ হাসিনা কি নিজে গুলি করে মেরেছে? নিজে গুলি করে মেরেছে? মারে নাই, রাইট? যেভাবেই হোক তিনি প্রধানমন্ত্রী, সেটা ষড়যন্ত্র করে হোক, সেটা পুলিশে মারুক, যেভাবেই হোক না কেন, তার আমলে হত্যাকাণ্ড হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এটি দায় তার। তিনি মানুষের নিরাপত্তা দিতে পারেননি, সেটা যে কারণেই হোক না কেন, এই দায়িত্ব তার। আপনি ডক্টর ইউনূসকে কেন রেহাই দিচ্ছেন, কেন ছাড় দিয়ে দিচ্ছেন? আমি ডক্টর ইউনূসকে আপনি এক পাশে কথা বললে হবে না। আমি ডক্টর ইউনূসকে তো দায়ী করছি যে এইটাই, যে মবকে উনি প্রিভেন্ট করতে পারেন নাই। কিন্তু একই সময় আপনি শুধু ডক্টর ইউনূসকে গালি দিচ্ছেন কেন? আপনি মেরুদণ্ডহীন মালিকদের কেন গালি দিতে পারেন না? এই এই পাঁচাটা যে মালিকগুলা যাদেরকে চাকরিচ্যুত করেছে, তাদের ওই সাহস নেই কেন যে আমি আমার এমপ্লয়ি আমি রাখবো কি না রাখবো, আমার প্রাইভেট চাকরি, আপনি কে ওর চাকরিচ্যুত করার? আমি তো পার্সোনালি বলতে পারি যে আমরা যখন আজকের কাগজে চাকরি করতাম, আমাদের মালিক কাজী শাহেদ আহমেদ মরহুমায়ন, উনাকে কি কেউ বলে কারো চাকরি খেতে পেরেছে? উনি তো কোনোদিন কাউকে চাকরি কারো হুমকিতে কারো চাকরি দেয় নাই। সো এই ধরনের মালিক যাদের মেরুদণ্ডহীন, এমন একটা আমলের কথা বলতেছেন যেই আমলে অ্যাটলিস্ট মব ছিল না, আইন শৃঙ্খলা ছিল, তাই না? এমন আমি তো অন্তত 2-3টা টেলিভিশন চ্যানেলের কথা আমি জানি যেখানে হিন্দু কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করতে বলা হয়েছে, কিন্তু তারা অফিসে আসেন না, কিন্তু তারা কোনো না কোনো ভাবে আছেন, তাদেরকে চাকরিচ্যুত করেননি, কিন্তু তারা কাজ করতে আসেন না অফিসে। বুঝতে পারছেন? আপনি কেমন করে বলেন যে এরকম পরিস্থিতি নাই? অন্তত সেটা তো মব করছে, সেটা সরকার কোথায়? একই কথা তো বারবার বলতেছি আমি। আপনার তো মেরুদণ্ড নাই যে ওই সাংবাদিককে চাকরি রক্ষা করার জন্য মবকে প্রিভেন্ট করা এবং সরকারকে বলা তোমার ওই মব আমাকে হুমকি দিচ্ছে, তুমি এটা দেখো। আপনি দেখছেন কোন একটা মালিক বলেছে যে সরকারকে যে আমাকে ওই মব আমার আমার এমপ্লয়িকে চাকরিচ্যুত করার জন্য হুমকি দিচ্ছে? আপনি বারবার কেন ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন মালিকদেরকে? এই 5-8টা মালিকদেরকে আপনি কিভাবে বলেন ওদের মেরুদণ্ড আছে? ওরা কি সাংবাদিকতা করেছে জুলাই অভ্যুত্থানের সময়? ওদের সাংবাদিকতা কি ছিল? ওদের নোংরা সাংবাদিকতার কারণ কি আপনি দেখেন নাই? কয়টা মিডিয়া জুলাই অভ্যুত্থানের খবর ঠিক মতো পরিবেশন করেছিল? হয় এরা উস্কানি দিয়েছিল, নয় ওরা চুপ ছিল। ওদের সাংবাদিকতা তো হয় নাই। তাদের 5-8টা, তাদের গোলামি, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সাংবাদিকদেরকে কুকুর হিসাবে তারা ব্যবহার করছে, ঘেউ ঘেউ করার জন্য ব্যবহার করছে। এবং এখন তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য আগে 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 বিএনপির আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, আওয়ামী লীগের কুত্তাদেরকে প্রধান দায়িত্ব দিয়েছিল, এখন বিএনপির কুত্তা, জামাতের কুত্তা কে তাদেরকে খুঁজতেছে। আপনি এদেরকে সমালোচনা করেন না কেন? এদের অপকর্ম ঢাকার জন্যই তো এরা এগুলো করছে। কেন সরকার পরিবর্তন হলে সাংবাদিক কেন পরিবর্তন হবে? এটা আগে বলেন। সাংবাদিক তো সাংবাদিক, সরকার পরিবর্তন হলে সাংবাদিক পরিবর্তন হবে কেন? তাকে কেউ দিয়েছে? তাকে আগে যেভাবে বলা হয়েছে ডিজিএফআই থেকে বা অন্য কোনো সংস্থা থেকে চাপ দেওয়া হয়েছে আপনি ওকে দিয়ে দেন, বা আড়ালে আবডালে তথ্যমন্ত্রী জানিয়েছে,
কোনো ঘটনা তো ঘটে নাই। এগুলো তো আওয়ামী লীগ আমলে ঘটেছে। আমি কেন কিভাবে অস্বীকার করব? আমি তো দেখেছি আওয়ামী লীগ আমলে আওয়ামী দুর্বৃত্তরা যেমন আমাদেরকে চাকরি করতে দেয় নাই, তেমনি অন্যদেরকেও তারা এইভাবে ইয়ে করেছে। তাদেরকে তেল মেরে অন্য অন্য লোক যাতে চাকরিতে ঢুকতে না পারে, এবং যে সরকারের বিরোধী গেলে তাকে চাকরিচ্যুত করেছে। আপনি সব দোষ ইউনূসের কিভাবে দেবেন? ইউনূসের ম্যাজিকে হাঁসফাঁস অনেক জায়গায় খাচ্ছে, কিন্তু ইউনূসের দোষটা কোথায় সেটাও স্পেসিফিক বলতে হবে। আমি কেন বলবো যে আমাকে কথা বলতে দিচ্ছেন? আমি তো আপনার সাথে বলছি। আমি তো এখনো পর্যন্ত কারো থেকে সরকারের তরফ থেকে একটা ইয়ে পাই নাই, বরং সরকারের তরফ থেকে আমাকে একজনের টেলিফোন করেছিল যে ভাই এই তথ্যটা ঠিক না, যে আমরা কিন্তু এটা করেছি। ও তো পোলাইটলি বলেছে আমাকে যে ভাই এটা ঠিক না, আমাদের দিকেও একটু দেখেন, দ্যাটস ওকে। কিন্তু আমি তো দেখতেছি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হচ্ছে। আমি একটা টক শোতে অংশ নিয়েছিলাম, আমার তথ্য আমার কথা বিকৃত করে আরেকজনকে ডেকে এনে আমার বিরুদ্ধে মবের ব্যবস্থা করছে। তো এগুলো তো সাংবাদিকরাই করছে। আপনি এগুলো তো আমাদের স্বজাতিরাই করছে। আমাদের সরকারি দলীয় বা রাজনৈতিক দলীয় গোলাম যারা সাংবাদিক তারা করছে এটা। আপনি সরকারকে কেন ডাইরেক্টলি বলতে পারবেন? সরকারকে শুধুমাত্র আমি একটা কাজে দোষ দিচ্ছি, মব লিঞ্চিং যেগুলো হয়েছে মিডিয়া থেকে ইনক্লুডিং সব জায়গায়, সে প্রিভেন্ট করা উচিত ছিল নিজ উদ্যোগে। কিন্তু আমি সরকারকে জানালাম নাই, আমি না জানিয়ে আমার সাংবাদিকদের চাকরিচ্যুত করেছি। এখন আমি বড় বড় কথা বলছি যে হ্যাঁ সরকার মব করেছে তাই আমি করেছি, আমি চাকরিচ্যুত এই জন্যই করেছি। আপনি দেখেন নাই 1/11 সরি এই যে 5 আগস্টের পর থেকে কিভাবে মিডিয়া গুলো দখল হয়েছে? কারা দখল করেছে? এরা। এই গোলামগুলো কি সরকারের সরকারের সরকার বলতে সরকার কোনটা করাইছে, নাকি মালিকরা তাদের প্রয়োজনে এই বিএনপিতে কে আছে, জামাতের কে আছে, নিয়ে আয়, আমার সম্পদ রক্ষা কর, আমার কুত্তা হিসাবে এখন ঘেউ ঘেউ করতে বল। তো আপনি কাদের দায়ী করছেন? না, আপনি আপনি এককভাবে বললে হবে না সুলতানা। আপনি সরকারের সমালোচনা করেন, কিন্তু ইয়ে করতে হবে। সরকারের সমালোচনা আমি অন্য জায়গায় করছি। তার অর্থনৈতিক 12টা বেজে গেছে, রাজনৈতিক ইয়ে হচ্ছে, শিক্ষার সমস্যা হচ্ছে। মালিকদেরকে তো আবার মামলা টামলা দিয়ে দেখুন, ধরেন হত্যা মামলা দিয়ে রেখেছে। কোন মালিক তো আর আপনি যে মানে মালিকরা যে একটা টু শব্দ করবে সেটারও কোনো সুযোগ নাই তো। কোন মালিককে হত্যা মামলা দিছে? আপনি অনেকগুলো মালিকরা হত্যা মামলা দিয়ে রেখেছে। যেমন বসুন্ধরার মালিকের বিরুদ্ধে মামলা আছে, রাইট? বসুন্ধরা মালিকের বিরুদ্ধে কি সাংবাদিকতার জন্য হত্যা মামলা দিয়েছে? উনার যদি অন্য 2 নাম্বারই থাকে সেটা মামলা দেবে না কেন? শুধু বসুন্ধরা, আমি বলি সময়ের বিরুদ্ধে, সময় জানেন আপনি দখল হয়ে গেছে। কোন চ্যানেলটা আবার মানে আগে যে মালিক ছিল সেই মালিকের অধীনে আছে চ্যানেল 24, এই আজাদ, একে আজাদের চ্যানেল, সেটা নাকি দখল হয়ে গেছে আমি শুনেছি। কে দখল করেছে? চ্যানেল আজাদ সাহেব তো ঠিকই আছে। ফ্রান্স থেকে নাকি পাঠানো হয়েছে। আমি জানি না। আজাদ সাহেব তো আমাকে 3 মাস ধরে ডাকেই না, আমি জানি না তার ওদিকে অন্য কেউ ঢুকে গেছে কিনা। এবং এগুলা এই শোনেন, আমার মিডিয়াতে সবকিছু বলাও যায় না। কে কোন ভাবে চাটতেছে, চাটাতে কোনো সমস্যা হয়ে গেছে সেই জন্য এগুলো হয়েছে। এগুলো ইউনূসের উপর দোষ দিবে কেন সবাই? চাটাতে সমস্যা হয়েছে। আগে বিএনপির চাটছেন, আওয়ামী লীগের চাটছেন, এখন সরকারের চাটতে চাচ্ছেন। চাটাতে কোনো সমস্যা হয়ে গেছে, এখন চাটতে পারছেন না ঠিক মতো, এই জন্য আপনি সমালোচনা করছেন। ইউনূসের সমালোচনা করেন, ব্যাড ইনস্টেন্স আমাদের রেখেছে যে শাসন ব্যবস্থায়। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চেয়েছিলাম, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম, সেটাই ডক্টর ইউনূস আনিয়ে দিতে পারে নাই। সেটা অভ্যুত্থান টোটাল ব্যর্থ হয়েছে। উনি এখন যা করছেন সেগুলো আমাদের পছন্দ না, কিন্তু খামাখা আমি সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করবো কেন? এখন ধরেন নির্বাচনই তো একমাত্র উপায় এখান থেকে পরিত্রাণের, সেটার কি কোনো সুযোগ দেখেন? সেটা আমি সুযোগ না, আমি দেখছি যে ডক্টর ইউনূস ইলেকশন দেবেন এবং উনি বদ্ধপরিকর। উনি কয়েকবার বলেছেন, বিশেষ করে উনি ভেরি রিসেন্টলি, আজকে তো উনি চলে আসতেছেন, মালয়েশিয়া থেকে চলে এসছেন বা পথে এখন। ওই সময়েও তো উনি ইয়েতে মালয়েশিয়াতে গিয়েও প্রবাসীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। উনি উনি তারেক জিয়া প্রধান একটা রাজনৈতিক দল, তার সাথে চুক্তি করে এসেছেন যে আমি ইলেকশন দিচ্ছি, এবং অ্যাকর্ডিংলি উনি পরের দিন এখানে বক্তৃতা দেওয়ার পরের দিন চিঠি পাঠিয়েছেন, তোমরা ইলেকশনের ব্যবস্থা করো। সেই অনুযায়ী ইলেকশন কমিশন বলেছে আমরা ব্যবস্থা করছি, এবং ইলেকশনের একটা সম্ভাব্য তারিখও বলেছে, যে সম্ভাব্য তারিখ মানে
সময় বলেছে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এবং নির্বাচনের যে তফসিল ঘোষণা করা সেটাও বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে হবে। আর কি বলবে ভাই? এখন আপনারা নিজেরাই কেন ইলেকশনকে অনিশ্চিত করে দিতে চাচ্ছেন? এখন এনসিপি বলছে তারা ইলেকশন হতে দিবে না, কি তারা চায়। হ্যাঁ, জামায়াত বলছে পিআর না হলে ইলেকশন হতে দিবে না। তো তারা তো আরো ৩-৪টা সংগঠন মিলে তারা বলতেছে তারা ইলেকশন ফেব্রুয়ারিতে হতে দিবে না। তার মানে কি এটা কি ডক্টর ইউনূস বলবে, পিটাইয়া বলবে এই ইয়ে জামাত তোরা ইলেকশন করতে হবে, এনসিপি কি পিটাবে? আনিস ভাই একটু শুরুতে দেখেন আমি কি বলেছিলাম যে ওই যে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। হ্যাঁ, তো তিনি ক্ষমতায়, সব দায় দায়িত্ব তো তারই, তাই না? তাকে তো বুঝায় শোনা, যদি তাদের কোনো দাবি দেওয়া থাকে ১ বছর সে তাহলে কি করলো, তাই না? আমি বহুবার বলেছি ডক্টর ইউনূসের ২ পকেটে ২ দল আছে, এনসিপি জামাত। বাট আমি এটাও বিশ্বাস করি যে ডক্টর ইউনূস আন্তরিকভাবে চাচ্ছে এখন একটা ইলেকশন হোক। উনি 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 ঠিক মতোই একটা ইলেকশন দিতে চান। উনিও ইনস্ট্যান্স রাখতে চান যে আমি একটা ইলেকশন দিয়েছি। উনি দেশের ১২টা বাজিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। উনি দেশের ১২টা বাজিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি যে একটা ইলেকশন দিয়ে যেতে চান তাতেও আমার সন্দেহ নাই। এবং ইলেকশনে উনি নাই কেন, মানে কি দেখেছেন? আমাকে দুটা একটা এক্সাম্পল বলেন যে এই কারণে, এইটা দেখে আমার মনে হচ্ছে উনি সত্যি আন্তরিক ইলেকশন দেয়। কারণ উনি ফেব্রুয়ারির পরে ক্ষমতায় থাকতে পারবেন না। উনি যদি ক্ষমতায় থাকতে চান, যে দলটার সাথে ওনার সমঝোতা চলতেছে, যে দলটা ওনাকে ক্ষমতায় রেখেছে, এখনো কোনো টু শব্দ করে না, এখনো সমস্ত আবদার মেনে নিচ্ছে ডক্টর ইউনূসের, এবং ডক্টর ইউনূস যাতে শান্তিপূর্ণ থাকে, সেই দলটা বিএনপি। সেই দলটার শক্তি মাত্রা এত বেশি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তারা চাইলে ডক্টর ইউনূস ১ সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবে না। তো তারা যখন দেখবে যে তাদেরকে ক্ষমতায় না রাখার জন্য ডক্টর ইউনূস নতুন ফন্দি করছেন, এবং ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার করেও উনি করবেন না, তখন তারা তো এই চরিত্রে থাকবে না। এবং তারা যখন এই চরিত্রে থাকবে না, আওয়ামী লীগ তখন এই খালি মাঠে আসবে, দখল করবে, আবার আন্দোলন হবে। তো কে চায় তখন এই গন্ডগোল করতে? ওকে, এবার আমার কথা শুনেন। ধরলাম এটা একটা পয়েন্ট, আপনার পয়েন্ট আছে। হ্যাঁ, যে বিএনপি তো তাকে বুঝায় শুনে যেমনি করে ইলেকশন করতে চায়। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে দিবে না। এদিকে এনসিপি ইলেকশন করবে না, জামায়াত ইলেকশন করবে না। তো বিএনপি কারে নিয়ে ইলেকশন করবে? ইলেকশন করার দরকারটা কি তাইলে? একতরফা ভাবে বিজয়ী, বিনা শুনেন, প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সরকার গঠন করলো। রাজনীতির মাঠে অনেক এইসব বাকওয়াজ আওয়াজ হয়, এগুলোর এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। জামাত যে দাবি করছে আমাদের পিআর পদ্ধতি দিতে হবে, ইটস ভ্যালিড, তাদের পক্ষ থেকে একটা ভ্যালিড এটা আছে, কারণ সারা দেশে তাদের সমর্থক আছে। যেই সমর্থক তাদের আছে, এটা যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, তারা বহু আসন পেয়ে যাবে। এখন হয়তো ১০ আসনও পাবে না, সর্বোচ্চ ৩০ আসন পাবে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে হবে তাদের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো তারা কেন এই সুযোগে এই দাবি পেশ করবে না? আর এনসিপি যেটা করছে, আমি কিছুক্ষণ আগেও আরেক টক শোতে বলছিলাম, এনসিপি যেটা করছে সেটা একটা বার্গেনিং। এনসিপি অবশ্যই ইলেকশনে যাবে। এই বার্গেনিং তাদের সাথে আমার এখনকার মনে হচ্ছে যে এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে তাদের সাথে বিএনপির একটা অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা আছে। তলে তলে অ্যালায়েন্স, ডাইরেক্ট অ্যালায়েন্স না, যেটা 91-এ বিএনপি জামাতের সাথে হয়েছিল। কোনো ডিক্লার না, তোমার এই সিটগুলো দিচ্ছি, তুমি জিতে আসো। তো সেরকম একটা সম্ভাবনা তাদের সাথে আছে। এই পরিস্থিতিতে তারা হয়তো সেখানে বার্গেনিং এর কোনো বিষয় আছে, সেজন্য তারা চায়, এবং তারা এখন দেখতেছে যে তারা যদি জামাতের দিকে যায় তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, হয়তো জামাতে বিলীন হয়ে যাবে তাদের দলটা। তো তারা একটা স্বতন্ত্র অবস্থান রক্ষা করার জন্য, মধ্য ডান থাকার জন্য হয়তো চেষ্টা করছে। এটা হতেই পারে। আপনি আপনি কোন হিসাবে বলছেন যে বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করতে চায়? কারণ তারা দেখছি সরাসরি তারেক রহমানকে নিয়ে কুৎসিত স্লোগান দিয়েছে, বিএনপির তীব্র সমালোচনা করছে। আপনি জানেন যে বিএনপি নেতা আপনি ফজলুর ভুল তথ্য রহমানকে, দিচ্ছেন। জি, আপনি ভুল তথ্য দিচ্ছেন। এনসিপি, এই যে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত অশ্লীল স্লোগান হয়েছে, এনসিপি না, এগুলো তো শিবির দিয়েছিল। হ্যাঁ, এবং সাধারণ ছাত্রর নাম দিয়ে ওখানে শিবিরেরই ছিল। আপনি যদি বলেন যে এনসিপিও দিয়েছিল, হ্যাঁ। সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিছে, কে? হাসনাত, সার্জিস, এরা তো সবাই ফেসবুকে বিএনপি কে নিয়ে পোস্ট দিয়েছে।
এবং সার্জিস আলমের উদাহরণ দিয়ে তো লাভ নাই। ও ও তো মাই গড, বঙ্গবন্ধুর এনসিপি জন্য। থেকে আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনি কাকে নিয়ে এনসিপি বুঝেন? আমি সার্জিস আলমের উদাহরণ দিয়ে না, অন্যগুলো দেন। ও তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিতাব লিখে দেবে, কালকে যদি আবার আওয়ামী লীগ আসে ওই পরিবর্তিত হয়ে আর একটা লিখে দেবে। ওইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে রাজনীতিতে কোনো চিরস্থায়ী শত্রুতা তো নাই। কালকে তো তারা পাশাপাশি বসে কথা বললো, তাই না? তারা তো পরস্পরের গা ঘেঁষে বসে একটা অনুষ্ঠানে ছিল, এনসিপির অনুষ্ঠানে ছিল। তো সবকিছু শেষ না, একেবারে সবকিছুই হয়ে গেছে তা না। এবং সাজিদ আলমের বিরুদ্ধে যে একটা মামলা হয়েছে সেটাও তো বিএনপির সেন্ট্রাল লিডাররা এটাকে খুব ভালো চোখে দেখে নাই, যে কেন একটা নেতার বিরুদ্ধে এটা করবে। তো আমার মনে হয় যে আমরা মানে এখন সময় হয়নি যে একদম কনক্লুশনে যাওয়ার। আবার এই রাজনৈতিক এই যে ইয়েটা উত্থান পতনটা চলবে, আসলে এনসিপি কোন দিকে যাবে, কি হবে, এখানে মার্কিন এমবাসি জড়িত আছে, ওরা কোথায় কি করে, তাদের পরামর্শ সবকিছু নিয়ে অনেক জটিল পরিস্থিতি ওয়েট করছে। সবকিছু হয়তো এখন এত ক্লিয়ার না, আরো টাইম নেবে। জি, বুঝতে পেরেছি। আনিস আলমগীর, আপনার সঙ্গে 20 মিনিট শো হওয়ার কথা ছিল, 12 মিনিট বেশি হয়ে গেছে। আপনাকে অনেক 2 ধন্যবাদ। মিনিট 32 মিনিট কথা বলছেন আপনি, 30 মিনিট কথা ছিল, হ্যাঁ, না 20 যাই মিনিট হোক, কথা ছিল। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন।